আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ KU এক্সপেরিমেন্টাল হাই স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। একে আছে ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো, এটা ঋগ্বেদ হবে। 2 বৈদিক যুগের জনপ্রিয় খেলা ছিল, এটা পাশা হবে। 3 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এটা অসমক হবে। 4 গৌতম বুদ্ধ মারা যান 486 খ্রিস্টপূর্বাব্দে। 5 অশোক স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। 6 ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন বিন কৎফিসেস। এরপর বেড়ে গেছে নিচের প্রশ্নগুলি নির্দেশানুসারে উত্তর দাও যে কোনো 5টি। একে আছে ঠিক ভুল লেখো যে আবিষ্কার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটা ভুল হবে। 2 আগে পরবর্তী বৈদিক সমাজে 4টি বর্ণের নাম লেখো। পরবর্তী সমাজে 4টি বর্ণের নাম হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 3 জৈন ধর্মের শেষ 2জন তীর্থঙ্করের নাম কি? জৈন ধর্মের শেষ 2জন তীর্থঙ্করের নাম হলো পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। 4 শূন্যস্থান পূরণ করো বৌদ্ধ ধর্মের প্রথম সংগতি অনুষ্ঠিত হয়েছিল, এটা রাজগৃহ হবে। 5 সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্য বলতে বোঝায় একজন শাসকের অধীন বৃহৎ এলাকা। বাংলা সাম্রাজ্য কথাটি ইংরেজি প্রতিশব্দ হলো এম্পায়ার। এরপরে 6 দাগে আছে কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন? 319 থেকে 320 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। একে আছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? মেগালিথ কেন্দ্র থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে। কালো বা লাল মাটির বাসন, পাথর ও পোড়া মাটির তৈরি জিনিসপত্র এবং লোহা, সোনা, রূপো ও ব্রোঞ্জের জিনিস এইসব স্থান থেকে পাওয়া গেছে। ঘোড়া ও অন্যান্য জীবজন্তুর হাড়, মাছের কাঁটা ইত্যাদিও পাওয়া গেছে। এরপরে 2 আছে ত্রিরত্ন কি? জৈন ও বৌদ্ধ 2 ধর্মে ত্রিরত্ন এর ধারণা আছে। জৈন ধর্মে ত্রিরত্ন এক হচ্ছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বুদ্ধ, ধর্ম ও সংঘ। 2 ধর্মেই একটিকে রত্ন বলা হয়, সংখ্যায় 3টি বলে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। এরপরে 3 আছে ক্ষত্রপ কাদের বলা হয়? এর উত্তরটি হলো কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি। একে আছে গোপতি, মহিপতি ও নরপতির মধ্যে পার্থক্য কি? গোপতি ঋগ বৈদিক যুগে রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু হিসেবে বিবেচিত হতেন। ঋগ্বেদে রাজা মানুষ ও জমির অধিকার পায়নি, তাই নরপতি শব্দের উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় না। মহিপতি পরবর্তী বৈদিক যুগে রাজা শাসককে পরিণত হন, অর্থাৎ তিনি হলেন মহিপতি। মহিপতি বলতে বোঝাত পৃথিবীর রাজা। এরপরে নরপতি পরবর্তী বৈদিক যুগে রাজ্যের প্রজা বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি হয় নরপতি। নর অর্থাৎ মানুষের রক্ষাকারী। এরপরে 2 আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হলো 1 কাশী, 2 কোশল, 3 অঙ্গ, 4 মগধ, 5 বজ্জি বা বিজি, 6 মল্ল, 7 চেদি, 8 বৎস, 9 কুরু, 10 পাঞ্চাল, 11 মৎস্য, 12 সুসেন, 13 অসমক, 14 অবন্তী, 15 গান্ধার ও 16 কম্বোজ।
অবস্থান 16টি মহাজনপদের মধ্যে একমাত্র অশোক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলি ছিল উত্তর ভারতে। শক্তিশালী 4টি মহাজনপদ, 16টি মহাজনপদ কমে শক্তি হারিয়ে শেষে 4টি শক্তিশালী মহাজনপদ কৌশল, মগধ, বৎস ও অবন্তী হিসেবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে তিনি আছে কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন? কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক। তার আমলে শিল্প, শিক্ষা ও সংস্কৃতির চরম উন্নতি সাধিত হয়েছিল। সামরিক দক্ষতা ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল তাঁর অন্যতম কীর্তি। রাজ্য জয়, সম্রাট কনিষ্ক ভারত ও ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেন। ভারতে তাঁর সাম্রাজ্য সীমা ছিল উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ্যা পর্বত এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু পর্বত। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বহু বৌদ্ধ মঠের সংস্কার করেন ও অনেক মঠ, কূপ ও চৈত্য নির্মাণ করেন। কনিষ্কের আমলেই কাশ্মীরে মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সংহতি আয়োজিত হয়। শিল্পের বিকাশ, স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের জন্য কনিষ্কের রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আমলে গান্ধার ও মথুরা শিল্পরীতির আবির্ভাব হয়। সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, কনিষ্ক সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ছিলেন। তার আমলে অধিকাংশ বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত হয়। তার রাজসভায় বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন অশ্ব ঘোষ। তিনি ছিলেন একাধারী কবি, দার্শনিক ও নাট্যকার। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল বুদ্ধচরিত। কনিষ্কের রাজসভায় অন্যান্য বিখ্যাত ব্যক্তিবর্গ হলেন দার্শনিক নাগার্জুন, বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, আয়ুর্বেদ শাস্ত্রবিদ ঋক এবং স্থপতি এজেসিলাস। নাগার্জুন বৌদ্ধ মহাযান মতে ব্যাখ্যাগ্রন্থ প্রজ্ঞাপারমিতা সূত্র রচনা করেন। কনিষ্কের আমলে ঋক ও সুশ্রুত যথাক্রমে ভেষজবিদ্যা ও শল্যচিকিৎসার খ্যাতি অর্জন করেছিলেন। সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও বৌদ্ধ ধর্মের প্রসারে সম্রাট কনিষ্কের অবদান ছিল অনস্বীকার্য। তাই উপরোক্ত কারণে কনিষ্ককে কুষাণদের শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে। এরপরে 5 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের 8-10টি বাক্যে উত্তর দাও। 1 আছে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। গুরু ও শিষ্যের সম্পর্ক, বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক। গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না। 2 শিক্ষা দেওয়া হতো মুখে মুখে। গুরু একটা অংশ বলতেন, তার শিষ্যরা তা শুনে পুরোটা মুখস্থ করত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। 3 ছাত্র শিক্ষালাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। 4 শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষালাভ করত। শিক্ষার বিষয়, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। 1 যেটা আছে বেদ, ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। 2 গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। 3 আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। 4 চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। 5 নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গান ও শিখত। এরপরে 2 আছে নবধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক ধর্ম আন্দোলনের ক্ষেত্রে ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় প্রাচীন বৈদিক ধর্মের বিরোধিতা করে ভারতবর্ষে জৈন, বৌদ্ধ ও আজীবিক সহ 63টি ধর্মের আবির্ভাব হয়েছিল। বিভিন্ন কারণে এই নবধর্ম আন্দোলন গড়ে উঠেছিল। নবধর্মের আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ, একইটা আছে ধর্মীয় কারণ। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রাঞ্জলতা হারিয়ে জটিল, ব্যয়বহুল, দুর্বোধ্য ক্রিয়াকর্ম ও আচার অনুষ্ঠান এবং পুরোহিত শ্রেণী নির্ভর হয়ে ওঠে। পুরোহিত শ্রেণীর প্রতিপত্তি ও ক্রমবর্ধমান চাহিদা ধর্মকে জটিল করে তোলে।
দুয়ে সামাজিক কারণ, বৈদিক সমাজ ব্যবস্থা প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার জন্য অনেকাংশে দায়ী ছিল। সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সর্বোচ্চ। তারা সমাজে সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করলেও কোনো প্রকার কর প্রদান করতেন না। ক্ষত্রিয়দের হাতে অর্থ থাকলেও সামাজিক মর্যাদা ছিল না। ক্ষত্রিয়রা এই সামাজিক মর্যাদা আদায়ের জন্য নব্যধর্ম আন্দোলনকে স্বাগত জানায়। প্রাচীন বৈদিক সমাজে নারীদের মর্যাদা ছিল না, নারীদের চরম ঘৃণার চোখে দেখা হতো। অন্যদিকে বৌদ্ধ ধর্মের আবির্ভাবে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনে অর্থনৈতিক কারণ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পূর্ব ভারতে অর্থনৈতিক রূপান্তর ঘটে। এর মূলে ছিল লোহা দিয়ে তৈরি কৃষি সরঞ্জাম ও গো সম্পদ। এ সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে পশু বলি দেওয়ার জন্য গরু ছিল অন্যতম উপাদান। এ কারণে স্বভাবতই গো সম্পদ অভাবনীয়ভাবে হ্রাস পেলে কৃষিকাজ ব্যাহত ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে নতুন সৃষ্টি সম্প্রদায়ে ধনসম্পদের অভাব না থাকলেও তাদের সামাজিক মর্যাদা ছিল না। সম্পদ এক শ্রেণীর হাতে কুষ্ঠিগত হয়, সাধারণ মানুষের অবস্থা অপরিবর্তিত থাকে। বৈশ্যরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে নব্যধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মমতকে সমর্থন করে নতুন ধর্মমতের উত্থানে সহায়তা করে। নব্য প্রতিবাদী এই ধর্মগুলি ধর্মীয় জটিলতা দূর করে সরল জীবনযাপন, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের সমর্থন লাভ করে। এরপরে তিনে আছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। মৌর্য আমলের শাসন ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। যেমন একে হচ্ছে কেন্দ্রীয় শাসন। মৌর্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্থান ছিল রাজা। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। বিচার বিভাগের সর্বেসর্বা ছিলেন রাজা। তবে তাকে সাহায্যের জন্য ধর্মাস্থিয় ও কণ্টক শোধন নামক দুই ধরনের সহকারী বিচারালয়ের কথা অর্থশাস্ত্রে পাওয়া যায়। সুবিশাল মৌর্য সাম্রাজ্য পরিচালনার জন্য 6 ভাগে বিভক্ত উন্নত সামরিক বাহিনী অস্তিত্ব লক্ষণীয়। রাজার আয়ের উৎস ছিল ভাগ, ভোগ, বলি, কর প্রভৃতি বিভিন্ন প্রকার রাজস্ব। প্রাদেশিক শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য মৌর্য সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশে বিভক্ত করা হয়। প্রদেশগুলিকে জেলা ও জেলাগুলিকে গ্রামে বিভক্ত করা হতো। প্রদেশের শাসনকর্তা আর্যপুত্র, জেলা শাসনকর্তা সন্নিধাত্রী ও সমাহর্ত্রী এবং গ্রামের শাসনকর্তা গ্রামিক ও গোপ নামে পরিচিত ছিল। পাটলিপুত্রের শাসন বা নগর শাসন। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র নগরে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে 30 জন সদস্য বিশিষ্ট একটি সংগঠনের ওপর ন্যস্ত ছিল। 5 জন করে সদস্য নিয়ে গঠিত 6টি ভিন্ন ভিন্ন পরিষদ বিভিন্ন কার্য পরিচালনা করত। এদের দায়িত্ব ছিল শিল্প পরিচালনা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, বিদেশিদের তত্ত্বাবধান, জন্ম মৃত্যুর পরিসংখ্যান লিপিবদ্ধকরণ, শিল্পজাত দ্রব্যে বিক্রয় ব্যবস্থা, বিকৃত শিল্প পণ্যের উপর 1/10 ভাগ শুল্ক আদায়ের ব্যবস্থা করা প্রভৃতি। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত সাম্রাজ্য অশোকের আমলে সুশাসন ও চরম উৎকর্ষতা লাভ করে, কিন্তু তার উত্তরাধিকারীদের দুর্বলতা মৌর্য সাম্রাজ্যের গৌরব বজায় রাখতে পারেননি। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 7 দাগে KU এক্সপেরিমেন্টাল হাই স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।